রিফ্র্যাকশন অফ লাইট। হ্যাঁ, এইটা ব্যাপার। আচ্ছা, ক্যান ইউ সি দ্য স্ক্রিন? দেখতে পারো না? ঠিক আছে। সো হ্যাঁ, তাহলে হচ্ছে প্রেজেন্টেশন রিফ্লেকশন অফ লাইট। তাহলে রিফ্লেকশন অফ লাইটের মধ্যে আমরা আজকে যেগুলো পড়বো বেসিকলি সেটা হচ্ছে কি যে রিফ্র্যাকশন জিনিসটা, লজ অফ রিফ্র্যাকশন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, হ্যাঁ, তারপর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, রেইনবো এন্ড মিরাজ ফরমেশন। সো এই জিনিসগুলো দেখলে মোটামুটি তোমার একটা বেসিক আউটলাইন হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা লেন্সের দিকে যাব। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অন রিফ্র্যাকশন। ওকে, সো লেটস কাম যে প্রথমে কি হোয়াট ইজ রিফ্র্যাকশন। তাহলে রিফ্র্যাকশন কি? দেখো, রিফ্র্যাকশন অফ লাইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমনলি অবজার্ভড ফেনোমেনা। ইট ইজ দ্য চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ আ ওয়েভ পাসিং ফ্রম ওয়ান মিডিয়াম টু দি অ্যানাদার। তাহলে ওয়ান মিডিয়াম টু দি অ্যানাদার বলতে কি বোঝাচ্ছে? যেমন তোমার যদি দুইটা মিডিয়াম থাকে, সাপোজ দুইটা মিডিয়ামের মধ্যে এখন সাপোজ একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাপোজ ইয়ার, ওকে, এন্ড আরেকটা হচ্ছে কি ওয়াটার। এখন এই যে ইয়ার থেকে ওয়াটারে, তাহলে এখানে দুইটা মিডিয়াম হচ্ছে। তাহলে এই দুইটা মিডিয়ামে এখন তুমি যদি একটা লাইট রে পাস করে দাও, ঠিক আছে, তাহলে কি হবে? ওদের ডিরেকশনের একটা চেঞ্জ হবে। এটাই হচ্ছে তোমার রিফ্লেকশন। তাহলে রাইট প্লেটটা যেমন তুমি যদি লাইট প্লেটটা হচ্ছে এরকম, হ্যাঁ, তাহলে রাইট প্লেটটা যদি তুমি এদিকে পাস করো, ঠিক যে জায়গাটা আসলে মিডিয়াম গুলা কি হয়ে গেল, আলাদা হয়ে গেল, সেখান থেকে কি হবে? ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো এইটাকেই আমরা হচ্ছে বেসিক্যালি রিফ্রাকশন বলি। হ্যাঁ, সো ইট ইজ দ্য চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ আ ওয়েভ পাসিং ফ্রম ওয়ান মিডিয়াম টু দ্য অ্যানাদার। ঠিক আছে, তাহলে ডিরেকশন অফ এটা হচ্ছে যে কোনো ওয়েভ। তো আমরা হচ্ছে এখানে কি লাইট ওয়েভের কথা, তাহলে হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। রিফ্রাকশন কিন্তু তোমার শুধু যে লাইটে হয় তা না, সেটা যে কোনো রকম ওয়েভে পেতে পারে। ঠিক আছে, যাই হোক, সো দিস ইজ অল অ্যাবাউট ইট। নেক্সট স্লাইডে যাই। তাহলে এখন আসলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এই যে আমি তোমাকে যে একটু আগে যে ডায়াগ্রামটা দেখালাম, এটা কি আবার আনা যাবে? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। সো এই যে তোমাকে একটু আগে আমি যে ডায়াগ্রামটা দেখালাম, এই ডায়াগ্রামটার জন্য তুমি দেখছো কি যে দুইটা মিডিয়াম থাকলে সেখানে কি হয়ে যাচ্ছে? ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কোন মিডিয়ামে থাকলে বা কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে গেলে ডিরেকশনটা কতটুকু চেঞ্জ হবে, ঠিক আছে, এইটার যে মেজার, সেই মেজারটাই হচ্ছে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। যেমন তুমি ধরো এইখানে দিলা, সেটা এইভাবে গেল। ঠিক আছে, আচ্ছা, সাপোজ তুমি এখানে আরেকটা কোনো মিডিয়াম দিচ্ছ উপরে, সরি, সাপোজ তুমি এখানে বা এখানে এখানে ধরো, হ্যাঁ, এখানে তুমি আরেকটা মিডিয়াম দিচ্ছ। তো এই মিডিয়ামে কি হচ্ছে? এই মিডিয়ামে তোমার যেটা হচ্ছে তোমার অপোজিট দিকে যাচ্ছিল, সেটা ধরো আরো এইদিকে চলে। তাহলে এই যে তোমার মানে মেইন কথা হচ্ছে যে লাইটটা কতটুকু বেন্ড হবে, ঠিক আছে, বা কোন দিকে বেন্ড হবে, এই জিনিসগুলো ডিফাইন করে কে? এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কার কার প্রপার্টি? এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এই মিডিয়ামের প্রপার্টি। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি আমি লাইটের কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলবো? না, এটা হচ্ছে যেমন ধরো গ্লাস বা ওয়াটার বা ইয়ার, মানে যেই মিডিয়ামের মধ্যে দিয়ে লাইটটা পাস করবে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, তাহলে in order to understand refraction, a quantity named refractive index is used. We know when light passes through a medium, its velocity decreases. ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে একটা মিডিয়াম থেকে পাস করলে অবভিয়াসলি যে কোনো একটা ওয়েভ যদি সে কি একটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করে, তার ভেলোসিটি কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। In a medium, the factor by which velocity of light reduces is the refraction of light of that medium. তার মানে কি, যেই ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, the factor by which velocity of light reduces, এই যে ভেলোসিটি ডিক্রিজ হচ্ছে, সে কতটুকু ডিক্রিজ করবে, সে কতটুকু অ্যামাউন্টে ডিক্রিজ হবে, ঠিক আছে, সেই ফ্যাক্টরটাকে আমরা বলি কি রিফ্র্যাক্টিভ মিডিয়াম। ঠিক আছে, ইজ দ্য রিফ্রাকশন অফ লাইট অফ দ্যাট মিডিয়াম। মানে তাহলে এই যে আর এই যে তোমার ভেলোসিটিটা যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটাকে আমরা বলি রিফ্রাকশন। ওকে, তাহলে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা কি দিয়ে স্টেট করি? এন ইকুয়ালস টু সি বাই ভি। হ্যাঁ, যেখানে এনটা হচ্ছে আমাদের কি, এন ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ওকে, সো এন ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। হোয়াট ইজ সি? সি ইজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম। ওকে, তাহলে ভ্যাকিউমের মধ্যে ভেলোসিটি অফ লাইট, তাহলে আমরা জানি কত? 10⁸ কি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন দ্য ভ্যাকিউম। এটা তোমার হয়তো তোমার নাও থাকতে পারে দেয়া, তো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। এছাড়া ভি কি? ভি হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন আদার মিডিয়াম। যেমন তুমি যদি এখন ওয়াটারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে চাও, তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ভেলোসিটি অফ লাইট ইন ওয়াটার। ঠিক আছে, তুমি যদি গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে চাও, তাহলে ভি তে
তুমি ভেলোসিটি অফ লাইট ইন গ্লাস, তাহলে তোমার শুধুমাত্র ভেলোসিটি দিয়েও কিন্তু তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বের করতে পারো। ঠিক আছে, সো তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে তোমার কোনো কোয়েশ্চেন আছে, যে এনি টাইপ অফ কোয়েশ্চেন যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আসো নেক্সট টপিক, দ্যাট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সাম মিডিয়াম। তাহলে এখানে যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তাহলে একটা জিনিস একটু খেয়াল রাখবা, যে যেহেতু এটা সি বাই ভি, একটা জিনিস খেয়াল করো, সি কি, সি কিন্তু ভেলোসিটি ইন ভ্যাকিউম, আর ভি হচ্ছে ভেলোসিটি ইন মিডিয়াম। তাহলে দুজনের ইউনিট সেম না? তাহলে কি এদের ইউনিট গুলো কি হয়ে যাবে, ক্রসড হয়ে যাবে এখানে, আর তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এর কোনো ইউনিট থাকে না। ঠিক আছে, এটার জাস্ট একটা ভ্যালু থাকে। ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে এখানে এই যে ভ্যাকিউমেটর যেটা আছে, সবসময় আমরা কি ধরি, স্ট্যান্ডার্ড ধরি, 1 ধরি। এছাড়া ইয়ার, হ্যাঁ, ওয়াটার, নর্মাল গ্লাস। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে ভ্যাকিউমকে আমরা যখন 1 ধরি, ভ্যাকিউম বাদে বাকি যত মিডিয়াম আছে সব কিন্তু 1 এর থেকে বড় হয়, ইভেন ইয়ারেও একটু হলেও বড়। ঠিক আছে, তো সবসময় মনে রাখবো যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইউজুয়ালি কি হয়, মোর দ্যান 1 হয় বা 1 হয়। ঠিক আছে, এর চেয়ে নিচে ইউজুয়ালি যায় না। আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে কিছু এক্সাম্পল ছিল। গো টু দ্য নেক্সট স্লাইড, লজ অফ রিফ্র্যাকশন। এখন এই যে রিফ্র্যাকশন গুলো হচ্ছে, এটা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে, এটা দুইটা ল এর উপর ডিপেন্ড করে হচ্ছে। তাহলে হোয়াট আর দ্য লজ? তাহলে ফার্স্ট লটা দেখো, ফার্স্ট লটা হচ্ছে দ্য রিফ্র্যাক্টেড রে উইল লাই অন দ্য সেম প্লেন অ্যাজ ইনসিডেন্ট রে এন্ড দ্য নর্মাল। ওকে, তাহলে আমরা এখানে কি বোঝাচ্ছে, যেমন ধরো দুইটা মিডিয়াম, ঠিক আছে, এরকম। তো এখানে কি হবে, এখানে একটা লাইট রে আসবে, সাপোজ দিস ইজ দি লাইট। তাহলে এটা যদি লাইট রে আসে, হ্যাঁ, তাহলে এখান থেকে ধরো এইখান থেকে একটু বেঁকে গেল বা এইভাবে গেল, হ্যাঁ, তো এই যে তোমার একটু বাঁকা হয়ে গেল, এটা কি তাহলে কি হচ্ছে, দ্য রিফ্র্যাক্টেড রে উইল লাই অন দ্য সেম প্লেন অ্যাজ ইনসিডেন্ট রে এন্ড দ্য নর্মাল। তার মানে কি, এই যে তোমার যে হলো, এটা কি, এটা কিন্তু একটা প্লেনে, প্লেন মানে বুঝো, হোয়াট ইজ প্লেন? জারিফ, Yes, sir. বলো তো, হোয়াট ইজ আ প্লেন? স্যার, যে যে সারফেসটার উপর স্যার রিফ্লেকশন। এক্স্যাক্টলি, সারফেসটা, তাই না? তাহলে এই যে আমরা যদি একটা বক্সকে এইভাবে ধরি, হ্যাঁ, তাহলে বক্সের এখানে কয়টা প্লেন আছে, দেয়ার আর সো মেনি প্লেনস, এই যে উপরেরটা, হ্যাঁ, এরকম সারফেস। তো এইটার মধ্যে তাহলে কি বলতেছে, যে যেই প্লেনে এটা যদি ভার্টিক্যালি আসে, তাহলে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ঠিক একই প্লেনে বা একই ভার্টিক্যালি সে চলে যাবে। এটা যদি হরিজন্টালি আসে, তাহলে সে হরিজন্টালি চলে যাবে। এদের কিন্তু প্লেন কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, যে এই যে এইখানে দেখো আমি উপর থেকে নিচে দিচ্ছি, এটা ভার্টিক্যালি দিচ্ছি, এটা কি এখন লাইটটা রিফ্র্যাক্ট হয়ে তোমার দিকে চলে আসবে? আসবে না, মানে হরিজন্টালি আসবে না, যেটা যেই প্লেনে থাকবে সেটা সেই প্লেনেই রিফ্র্যাক্টেড হবে। ঠিক আছে, দিস ইজ দ্য ফার্স্ট ল। তাহলে ফার্স্ট লটা বুঝছো? Yes. ওকে, ঠিক আছে, তারপর আসলো সেকেন্ড ল। ইফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ফার্স্ট মিডিয়াম ইজ n1, তাহলে এখানে হচ্ছে আমরা কিছু পরিচিতি পাচ্ছি, সেটা কি, যে ফার্স্ট মিডিয়াম, তাহলে আমরা এখানে কি দুইটা মিডিয়াম পাচ্ছি, একটা হচ্ছে উপরে, একটা হচ্ছে নিচে। ঠিক আছে, আচ্ছা, সো এখানে উপরে নিচে, এখানে ধরো আমি একটা নর্মাল ড্র করতেছি। আচ্ছা, সো উপরে তাহলে এটা কি, এটা হচ্ছে ফার্স্ট মিডিয়াম, হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে n1, সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি n2। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে একটা লাইট রে, একটা লাইট রে সে যদি এইভাবে আসে, এইভাবে এসে ধরো সে এইভাবে চলে গেল, এই যে ইনসিডেন্সটা হলো, হ্যাঁ, তাহলে সে নর্মালের সাথে সেই যে অ্যাঙ্গেলটা করতেছে, এটি হচ্ছে ওর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি, যদি θ1 হয়, আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, তাহলে সে নর্মালের সাথে যতটুকু অ্যাঙ্গেল সে রিফ্র্যাকশন করতেছে, সেটা হচ্ছে কি, দ্যাট ইজ θ2। হ্যাঁ, তো এই ফর্মুলা গুলো, এইগুলো যদি থাকে, তাহলে উই ক্যান রাইট দিস ফর্মুলা। ওকে, দ্যাট ইজ n1 sin θ1 ইকুয়ালস টু n2 sin θ2। ওকে, তাহলে এটা কি, তাহলে এটা বুঝছো, এই ফর্মুলাটা কিভাবে আসছে? Yes, sir. তাহলে ম্যাথ কিভাবে আসবে? ম্যাথ হচ্ছে, যেমন ধরো তোমার মিডিয়াম 1 এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, সরি ইনসিডেন্ট, তারপর ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, হ্যাঁ, এই সব অ্যাঙ্গেল দেওয়া আছে, তোমাকে বলছে সেকেন্ড মিডিয়ামের কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে, তাহলে পারবা না? মানে মেইন কথা হচ্ছে, তোমার যে কোনো তিনটা দেওয়া থাকবে, তোমার আরেকটা বের, ইজি অ্যাজ দ্যাট। ঠিক আছে, পারবা এরকম টাইপের ম্যাথ আসলে? Yes. ওকে, ঠিক আছে, তারপর আসলো যে এখানে হচ্ছে যে সেটা তোমাকে যে নেক্সট পেজে এটা হচ্ছে, তাহলে কি, যে θ1, এই যে তাহলে দেখো এখানে, তাহলে আমরা এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে θ1টা কি, দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ, বলো তো এটা কি? Sir, incident.
ইনসিডেন্ট, আর এটা স্যার রিফ্র্যাক্টেড। রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে একটা জিনিস সবসময় খেয়াল করবা যে এখানে কিন্তু সবসময় অ্যাঙ্গেলটা কিন্তু তোমার এই হরিজন্টালের সাথে হবে না। এই যে আমরা যে নর্মালটা ড্র করি সবসময় এই নর্মালটার সাথে আমরা অ্যাঙ্গেল করবো, ঠিক আছে, নট উইথ দিস ওয়ান, এটা কিন্তু না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো এই যে এখানে দেখো রিয়ার আর মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম, এখন এই জিনিসটা একটু খেয়াল করো, ঠিক আছে, যে তোমার হচ্ছে যে এই যে তাহলে রেয়ার আর মিডিয়াম, হোয়াট ডু ইউ মিন বাই রেয়ার আর মিডিয়াম? এটা ডু ইউ নো দিস? স্যার লাইট। লাইট, এক্স্যাক্টলি। সেকেন্ড মিডিয়ামের তুলনায় ছোট। হ্যাঁ, কম ডেন্সিটি, তাই না? Yes, কম্পেয়ার কম টু দ্য। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি যে রেয়ার আর মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যায়, হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে লাইট রেটা তোমার এই নরমালের কাছে। নর্মালের দিকে, হ্যাঁ, নর্মালের দিকে কাছায় যাবে। আর যদি হয় উল্টাটা, হ্যাঁ, এখানে যেরকম এই যে ডেন্সার টু রেয়ার, তাই না, তাহলে এখানে কি হবে? এটা লাইট রেটটা নর্মাল থেকে দূরে সরে যাবে। সো এটা হচ্ছে তোমাকে খেয়াল রাখতে হবে যে রেয়ার থেকে ডেন্সার হলে কাছায় যাবে, আর ডেন্সার থেকে রেয়ার হলে দূরে চলে যাবে। এটা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আসো, এখানে বলতেছে পুট আ কয়েন ইন আ কাপ and place the cup in front of you so that the coin is not seen. How is it possible to see the coin without moving your head? After pouring the water in the cup, the coin will be seen due to refraction of light will bend and meet your eyes. It will also seem as if the coin has moved upwards. ঠিক আছে, তাহলে এখানে কি বলতেছে যে আমরা কাপের মধ্যে আমরা যদি গ্লাসটা রাখি, হ্যাঁ, রাখলে এই যে দেখো আমরা কিন্তু এখানে কোনোভাবে এই, কারণ হচ্ছে কি এই গ্লাসের তো এই জায়গাটা ওপেক, তাই না, এখান থেকে তো দেখা যায় না। তো এই জায়গাটা কি এখান থেকে লাইট রেগুলা আমরা আমাদের চোখে যাচ্ছে না, তাই না? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু আমরা যদি এখানে পানি ভরে দিই তাহলে কি হবে? পানি ভরার কারণে তোমার এই যে দেখো লাইট রেটা কি হয়ে গেল, তোমার যেটা এরকম সোজা যাওয়ার কথা ছিল সেটা সেটা হচ্ছে যে রিফ্র্যাক্টেড হয়ে, মানে তোমার কি বলবো, এইটা আসলে এরকম না, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম আর কি। হ্যাঁ, এরকম যে এটা কি হয়ে গেল, এটা রিফ্র্যাক্টেড হয়ে এইভাবে চলে গেল, তাই না? তাহলে এই যে রিফ্র্যাক্টেড হয়ে গেল সেইটার তোমার পিছে যে ট্রেলটা থাকবে সেই ট্রেলটা দেখে সে এটাকে এই পজিশনে দেখবে, মানে অ্যাকচুয়াল কয়েনটা তোমার যেখানে সেখান থেকে আরেকটু উপরে দেখবে। এটা বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করি, যেমন ধরো যখন তুমি কি কখনো দেখছো গ্রামে কিন্তু এক টাইপের ইয়ে থাকে যেটাকে আমরা বলি বর্ষা, বর্ষা দিয়ে কি করে মাছ ধরে, কখনো দেখছো এরকম? ইয়েস স্যার। আচ্ছা, এই যে এরকম থাকে না বর্ষাগুলো, দাঁড়াও, show you। যেমন ধরো এই যে একটা এরকম ইয়ে থাকে, তার এখানে কি অনেকগুলা এরকম লম্বা লম্বা স্পাইক থাকে, তাই না, এরকম স্পাইক থাকে, এটাকে বলে বর্ষা। তো এটা কি করে, তারা হচ্ছে মাছের দিকে এরকম ছুঁড়ে মারে, ছুঁড়ে মারলে কি হয়, মাছ এটার মধ্যে গেঁথে যায়। তো এই যে বর্ষা দিয়ে করে, তো সবসময় ইয়েরা কি করে যখন জেলেরা থাকে, হ্যাঁ, তো জেলেরা যেমন ধরো তারা একটা সাপোজ ইউ হ্যাভ আ প্লেস, যেমন ধরো এটা হচ্ছে তোমার একটা ফিল্ড, হ্যাঁ, তো মাছটা এক মিনিট আমি এখানে পানিটা ড্র করি। সাপোজ এখানে এই যে পানি, হ্যাঁ, তো এখন হচ্ছে কি করবে জেলেরা, কি করবে, মাছ ধরবে। তাহলে জেলেরা যদি মাছ ধরে, সাপোজ মাছটা হচ্ছে এইখানে আছে, ঠিক আছে, বাট জেলেটা যখন এইখান থেকে তাকাবে, ঠিক আছে, তখন সে কোথায় দেখবে? তখন কিন্তু সে মাছটাকে দেখবে এইখানে, জাস্ট লাইক দ্য ওয়ান ইন দ্য কয়েন। দেখো কয়েনের ঠিক যেভাবে সে উপরে একটু সামনে দেখতেছে, ঠিক এইভাবে জেলেটাও যখন এখান থেকে তাকাবে, ঠিক আছে, যেমন ধরি দিস ইজ দি আই, হ্যাঁ, তাহলে সে কোথায় দেখবে? সে এইখানে দেখবে, রাদার দেন এখানে। কেন? কারণ এখানে এই যে তোমার এইভাবে কি হয়ে গেল, এখানে রিফ্র্যাকশন হয়ে যায়। তো তখন এটা কিন্তু জেলেরা বা যারা হচ্ছে বর্ষাতে মাছ ধরে তারা কিন্তু এটা জানে। তো তারা করে কি, তারা ঠিক যেখানে মাছটা দেখে তারা ইচ্ছা করে তারা মানে একটা কি বলবো একটা গেস করে, ঠিক আছে, তারা যদি দেখে যে মাছটা এইখানে, তাহলে তারা গেস করে তারা বর্ষাটা এইখানে ফেলে, যেন তাহলে দেখা যায় যে মারার সাথে সাথে সেটা কি হয়ে যায়, মাছটাকে অ্যাটাক করে। ইউ গেট মি? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি আমাকে একটু বলো তো, এটা একটু আমাকে বুঝায় বলো তো ফেনোমেননটা মাছেরটাই স্যার বলো। স্যার এখানে রিফ্র্যাকশন নিয়ে বলছেন তো, এই ডেন্স মিডিয়াম থেকে যখন লাইট মিডিয়ামে যাচ্ছে স্যার তখন রিফ্র্যাকশন হচ্ছে, ওটার কারণে মাছটা ওর অ্যাকচুয়াল পজিশন থেকে একটু সরে যাচ্ছে, আর জেলেরা যখন ওই মাছটা ধরতে যাচ্ছে তখন তারা গেস করে নিচে স্যার। এক্স্যাক্টলি, ঠিক আছে, সো এইগুলো কোশ্চেন আসতে পারে বি নাম্বারে, সো এইগুলো তুমি করো। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ম্যাথ দেখি।
a ray of light is incident on a medium of n 1.6 with an angle of incidence 45 degree। তাহলে আমরা কি দেখলাম যে একটা মিডিয়াম দেখলাম, ঠিক আছে। আচ্ছা, with what angle will it enter into the second medium? ঠিক আছে, তাহলে একটা জিনিস একটু খেয়াল করো যে আমরা এখানে n1, আচ্ছা n হচ্ছে কত 1.6। আচ্ছা, তাহলে দেখো কথা হচ্ছে কি যে তোমার তাহলে এখানে কি কি দেওয়া আছে যে একটা মিডিয়াম দ্যাট ইজ n, হ্যাঁ সেখানে 1.6 দেওয়া। তো আমরা এখানে কি n1 sin থিটা 1 ইকুয়ালস টু n2 sin থিটা 2, এটা তো আমরা জানি। হ্যাঁ, তাহলে সাইন আমাদেরকে কি বের করতে বলছে, বলছে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, যে হোয়াট অ্যাঙ্গেল উইল ইট এন্টার ইনটু দ্য সেকেন্ড মিডিয়াম, তার মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বের করতে বলছে, দ্যাট ইজ কি থিটা 2। তাহলে আমরা কি বলতে পারি যে sin থিটা 2 ইকুয়ালস টু n1 বাই n2 sin থিটা, তাই না? তাহলে n1 বাই n2 sin থিটা। আচ্ছা, তাহলে n1 বাই n2, তাহলে এখানে কি করতেছে দেখো, এটা 1.6 যেটা হচ্ছে n2, এটা কি বলছে দেখো তো। তোমার কোশ্চেনটা কিন্তু তোমাকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি একটা মিডিয়াম হয়, বলছে যে আর রে অফ লাইট ইজ ইনসিডেন্ট অন আ মিডিয়াম, মানে রেটা কোথায় আসছে, একটা মিডিয়ামের দিকে আসছে, যেই মিডিয়াম হচ্ছে n হচ্ছে 1.6, তার মানে হচ্ছে এই সেকেন্ড মিডিয়াম, দিস ইজ দ্য n2। ঠিক আছে, এটা বুঝছো, এটা যে n2 কেন হয়েছে? Yes, sir. ওকে, তাহলে এটা হচ্ছে n2। তাহলে আর n1 টা আমরা কি করছি, 1 বসাইছি। কেন? কারণ যেহেতু এখানে তোমার কোন রকম কোনো ভ্যালু দেয়া নাই, তো আমরা সেখানে কি করব, 1 বসাই দিব। কেন? কারণ ভ্যাকিউমে কত হয়, লাইটের ইয়ে ভ্যাকিউমের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে 1, তো এই জন্য আমরা এখানে 1 বসাই দিলাম। হ্যাঁ, আর sin থিটা 1 কত, 45 ডিগ্রি, দ্যাট ইজ sin 45 ডিগ্রি ইকুয়ালস টু 1/√2। হ্যাঁ, তারপর দেন উই জাস্ট মাল্টিপ্লাই ইট এন্ড তারপর আমরা থিটা 2 বের করে ফেললাম। ক্লিয়ার এই ম্যাথটা? Yes, sir. আচ্ছা, তারপর হচ্ছে যে এখানে যে তাহলে এই জিনিসটা মনে রাখবা যে কোনো ম্যাথে যদি এরকম তোমার n1 টা দেওয়া না থাকে, হ্যাঁ, তাহলে সেটা কি করবা, সেটা তুমি ভ্যাকিউম ধরে নিবে। আচ্ছা, এখন আসো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে তোমাকে আগে একদিন টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কথা আমি তোমাকে বলছিলাম, ঠিক আছে। তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন জিনিসটা কিরকম, যে আমরা কি জানি যে লাইট রে যখন তোমার একটা কিছুর উপর কি হয়, ইনসিডেন্ট হয়, ঠিক আছে। যেমন ধর একটা লাইট রে যখন পড়বে, তখন দুইটা জিনিস হয়, কি হয়, একটা পার্ট রিফ্র্যাক্টেড হয়ে যায়, একটা পার্ট রিফ্লেক্টেড হয়ে যায়, তাই না? Yes, sir. আচ্ছা, তাহলে একটা পার্ট রিফ্র্যাক্টেড, একটা পার্ট রিফ্লেক্ট। এখন এইটাই এখন আমাদের কথা হচ্ছে এখানে কিন্তু তাহলে কি হচ্ছে, লাইট এনার্জি বা লাইট ওয়েভ যেটা আছে সেটা কি হয়ে যাচ্ছে, এখানে লস্ট হয়ে যাচ্ছে। মানে এখানে কি তুমি বলবো 100% রিফ্লেক্ট করতেছে? এখানে কিন্তু 100% রিফ্লেক্ট করতেছে না। কারণ কি, যে একটা পার্ট অফ ইটস লাইট ইজ গোয়িং ইনটু দ্য মিডিয়াম এন্ড ইটস গেটিং রিফ্র্যাক্টেড। আমার কথা বুঝছো, যে কেন এটা 100% রিফ্লেক্ট করতেছে না? বলতো কেন এটা 100% রিফ্লেক্ট করতেছে না? স্যার কারণ এটা এই প্লেনে বাড়ি খাওয়ার পর এটা কয়েকটা ইয়ে রিফ্র্যাক্ট হচ্ছে, কয়েকটা অ্যাবজর্ব হচ্ছে, কয়েকটা রিফ্লেক্ট। আচ্ছা, তাহলে এখন আসো যে তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা কি। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ইজ আ কাইন্ড অফ রিফ্লেকশন ওয়্যার কি হয়, যে নো লাইট বা ওয়্যার অল অফ দ্য লাইট ওয়েভ ইজ রিফ্লেক্টেড, মানে যেখানে তোমার লাইট ওয়েভের পুরাটাই কি হয়ে যায়, রিফ্লেক্ট হয়ে যায়। তাহলে এটা কিভাবে হয়, তাহলে যেমন ধরো সাপোজ হচ্ছে এরকম, এটা থেকে কি হলো, নর্মাল থেকে কি হয়ে গেল, দূরে চলে গেল, তাহলে এটা কি ডেন্স টু মিডিয়াম নাকি ডেন্স টু রেয়ারার নাকি রেয়ারার টু ডেন্স, বলো তো? স্যার এটা হচ্ছে ডেন্স টু রেয়ার। হ্যাঁ, ডেন্স টু রেয়ারার, ঠিক আছে। তাহলে রেয়ারের দিকে গেলে এই যে দূরে চলে যায়। আচ্ছা, তাহলে এই যে ডেন্স টু রেয়ারার যে হচ্ছে, তাহলে এখন তুমি যখন ধরো আরেকটু ওর ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা আস্তে আস্তে বাড়াই দিবা, হ্যাঁ, তখন দেখবে যে এটা কি হচ্ছে, যে একটা পর্যায়ে যে ও এই যে তোমার হরিজন্টাল সোজা, এই সোজাসুজি চলে গেছে। তাহলে একটা অ্যাঙ্গেল, একটা সার্টেন ইনসিডেন্ট অ্যাঙ্গেল আমরা কি দেখতেছি, যে এই রেটা হরিজন্টাল সোজাসুজি চলে যাচ্ছে, তাই না? এই যে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলবো, দিস অ্যাঙ্গেল ইজ কল্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, এবং এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের উপরে বা এর থেকে যদি আমরা বাড়াই দিই, সাপোজ এর থেকে আমরা কি করলাম, বাড়াই দিলাম, মানে আরেকটু অ্যাঙ্গেলটা বাড়াই দিলাম ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের উপরে, তাহলে সে কি হবে, তখন সে একদম আর তখন আর সে যে মিডিয়ামে ছিল সেই মিডিয়ামে এসে ফিরে আসবে, ঠিক আছে।
এন্ড এখানে কি আর কোনো রকম কিছু হবে? কারণ এটা সে কিভাবে ফিরতেছে, সে কিন্তু রিফ্রাকশনের মাধ্যমে ফিরতেছে। তার মানে যেই লাইটটা ঢুকলো সেই লাইটের পুরাটাই বের হয়ে গেল, তাই না? তাহলে এখানে কোনোভাবে তাহলে কি হচ্ছে না, এখানে কোনোভাবে লাইট এনার্জি লস হচ্ছে না, এখানে পুরাটাই কি হয়ে যাচ্ছে, রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। তো Yes, আমি sir. এখন যা যা বললাম এগুলো বুঝছো? Yes, sir. তাহলে আমাকে একটু বুঝাও তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি, এবং সেটা তারপর টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে কিভাবে লাইট লস হচ্ছে না। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যালো স্যার, কথা শোনা যায়? আচ্ছা, এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে যে অ্যাঙ্গেল যেখানে আপনার লাইট এটা রিফ্র্যাক্ট হইতে হইতে এমন একটা পয়েন্টে যায় যেখান থেকে এটা রিফ্র্যাক্ট মানে রিফ্লেক্ট হতে পারে। এটা কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? স্যার এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে যে দ্য লাস্ট অ্যাঙ্গেল, একদম শেষ যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, যেটার উপরে গেলেই কি হয়ে যাবে, রিফ্লেকশন হয়ে যাবে। দেখো এই যে এখানে আমি দিলাম, দেওয়ার পর সে কোথায় গেল, সে একদম প্লেন বরাবর চলে গেল না, প্লেন বরাবর চলে গেল। এইটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এই যে রেড মার্ক করে রাখছি, ঠিক আছে। তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের একটু বেশি তুমি যদি দাও তাহলে কি হবে, সেখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। বুঝছো হোয়াট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল? Yes, sir. ঠিক আছে, তাহলে আসো যে এখানে আমরা একটু দেখি যে এখানে কি when perfect and total reflection is needed then instead of a mirror a perfect transparent medium is used। তাহলে তোমার যদি এরকম এমসিকিউ আসে যে a perfect reflection বা a total reflection is found in, তো তুমি কি ওইখানে কখনো মিরর দিবা? হ্যালো, হ্যালো জারিফ, হ্যালো জারিফ, ক্যান ইউ হিয়ার মি? Oh, sir. অডিও হ্যাঁ, ডিস্টার্ব কি হচ্ছে? অডিও ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, তাহলে কি যে এখানে তাহলে আমার যে প্রশ্নটা ছিল, তাহলে এটা আমি আসলে তোমাকে শুনতে পারিনি, যে একটা পারফেক্ট রিফ্লেকশনের জন্য কি আমাদের মিরর লাগবে কি লাগবে না সেটা বলো। স্যার স্যার লাগবে। হ্যাঁ স্যার মিরর তাহলে আমাদের একটা পারফেক্ট টোটাল রিফ্লেকশনের জন্য মিরর কি হয়, লাগে না। ঠিক আছে, একটা মিররের মধ্যে আমরা কখনো কি একটা পারফেক্ট রিফ্লেকশন পাই না। কেন পাই না? তাহলে একটু খেয়াল করো, যে এই যে দেখো, আমরা যখন রিফ্লেকশন হবে এখানে তুমি যে অ্যাঙ্গেল দিবা সেই অ্যাঙ্গেল দিয়ে সে ফিরে যাবে, রাইট? কিন্তু এখানে সে পুরোপুরি ফিরে যাবে মিরর থেকে? সে কিন্তু মিরর থেকে পুরোপুরি ফিরবে না, ঠিক আছে। সে একটা পার্ট কি হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে যাবে, আর না হলে রিফ্র্যাক্ট হয়ে যাবে, যে কোনো একটা হবে, রাইট? অ্যাবজর্ব হয়ে যাবে, না হলে রিফ্র্যাক্ট হয়ে যাবে। সো আমরা শুধুমাত্র আমরা পারফেক্ট রিফ্লেকশন কোথায় পাবো? শুধুমাত্র টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে পাবো। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি মিররে হওয়া সম্ভব? ইয়েস কিভাবে সম্ভব? স্যার কারণ বলো। মিররটা স্যার পারফেক্ট ট্রান্সপারেন্ট মিরর। পারফেক্ট ট্রান্সপারেন্ট মিরর কি ট্রান্সপারেন্ট হয়? স্যার কারণ এই রিফ্লেকশনটা হওয়ার জন্য স্যার মিরর লাইক পারফেক্ট। আচ্ছা, তাহলে আমি তোমাকে এটাই বলতেছি, ঠিক আছে, একটু খেয়াল করো। হ্যাঁ, যে মিররটা, হ্যাঁ অবভিয়াসলি মিররের জন্য পারফেক্ট। তুমি মিররকে তুমি যত বেশি ভালো করে বানাবা সে তত পারফেক্ট রিফ্লেকশন দিবে, ঠিক আছে। কিন্তু তোমাকে বুঝতে হবে যে কি হচ্ছে এই জায়গাটায়। হ্যাঁ, মিররের এই একটা পাশ কি থাকে, সবসময় ব্লক থাকে না, তার মানে কি এই দিক দিয়ে সে কি কোনোভাবে পাস করতে পারবে? সে কিন্তু এই পাশে কখনোই যেতে পারবে না, এটা হচ্ছে ভার্চুয়াল পাস। আচ্ছা, তাহলে এখানে তুমি যখন একটা লাইট রে দিবা, হ্যাঁ লাইট রে দিলে কি হবে, লাইট রে দিলে সে এখান থেকে ঠিক একই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করে চলে গেল, এটুকু তো বুঝছো। কিন্তু এখানে কি হবে, সাথে একটা অ্যামাউন্ট অফ এনার্জি, সে কিন্তু লাইট এনার্জি থেকে আইদার সে হিট এনার্জি হয়ে যাবে বা
যেটাই হোক না কেন সেখানে কি হয়ে যাবে, এখানে অ্যাবজর্ব হয়ে যাবে একটা অ্যামাউন্ট অফ এনার্জি। ঠিক আছে, তো একটা অ্যামাউন্ট অফ এনার্জি অফ লাইট কিন্তু এখানে কি হয়ে যায়, ইউজড আপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, বা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ইন কেস অফ মিরর। বাট আমরা যদি এখানে মিরর না দিয়ে আমরা যদি এখানে সাপোজ একটা ইয়ে করলাম, হ্যাঁ, একটা ইয়ে করলাম যেখানে কি, যে ডেন্স টু রেয়ারার মিডিয়াম, ঠিক আছে, ডেন্স মিডিয়াম টু রেয়ারার মিডিয়াম, তাহলে ওই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে তোমার ধরো ওই যে তোমার কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সাপোজ তোমার যদি এইটা হয় তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা যদি তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়, তাহলে এই যে তুমি এরকম একটা জায়গায় দিলে কি হচ্ছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করো, এখানে যে আমি যে তোমার যে প্লেনটা ড্র করলাম, এটা কি তোমার ট্রান্সপারেন্ট নাকি অপেক? স্যার প্লেনটা হচ্ছে স্যার ট্রান্সফার। ট্রান্সপারেন্ট, তাই না? এটা জাস্ট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, তাহলে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে কিভাবে যাবে তারা যদি ট্রান্সপারেন্ট না হয়? তাহলে তারা কিন্তু ট্রান্সপারেন্ট। আর মিররের কিন্তু ট্রান্সপারেন্সিটা নাই। এই জন্য মিররের একটা জায়গায় এসে কি হয়ে যাচ্ছে, এখানে কিছু হিট অ্যাবজর্ব হয়ে যায়, হ্যাঁ, বা কিছু লাইট এখানে অ্যাবজর্ব হয়ে যায় আর বাকিটুকু রিফ্লেক্ট হয়। কিন্তু এটা যেহেতু ট্রান্সপারেন্ট, এখানে কিন্তু অ্যাবজর্ব হওয়ার কিছু নাই। এখানে কি হয়, সে জাস্ট যে লাইটটা এদিক দিয়ে ঢুকলো, ঠিক সেই সেম অ্যামাউন্ট অফ লাইট এদিক দিয়ে বের হয়ে গেল। ঠিক আছে, so the most perfect and the total reflection is done by only and only total internal reflection. Clear? ঠিক আছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ছাড়া কোনোভাবে তুমি পারফেক্ট রিফ্লেকশন পাবা না। ঠিক আছে, একটু লাইট লস হবে। ওকে, আচ্ছা, according to the laws of reflection and diffraction, some amount of light will be reflected, some will be refracted, তাই না? When a ray of light passes from denser to rarer medium, theta 1 will be greater than theta 2, তাই না? ডেন্সার থেকে রেয়ার হলে কি হবে, theta 1 গ্রেটার হবে। So staying theta 2, theta 1 will be equal to a right angle, and after this there will be no scope of the light to be refracted, so it is reflected। তাহলে কি, যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হওয়ার পর তার আর কোনো স্কোপ থাকে না রিফ্র্যাকশন করার জন্য, তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের বেশিতে গেলেই সেটা কি হয়ে যায়, রিফ্র্যাক্টেড, রিফ্লেক্টেড হয়ে যায়। ঠিক আছে, সো এখানে তোমার সবচেয়ে যেটা মনে রাখতে হবে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কিন্তু কখনোই কখনোই রেয়ারার টু ডেন্সার হবে না, সবসময় ডেন্সার টু রেয়ারার। এটা মনে থাকবে। Yes. ঠিক আছে, তাহলে আসলে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দ্য ভ্যালু অফ থিটা 2 at which theta 1 will be 90 degrees is called the critical angle। এটা ক্লিয়ার? তাহলে therefore n1 sin 90, যে আমরা কি পাচ্ছি যে যে থিটা 1 কে আমরা ধরতেছি হচ্ছে 90, হ্যাঁ, তাহলে sin 90 equals to n2 sin theta c। যে আমরা যদি কোনো একটা মিডিয়ামের, যেমন তোমাকে কোনো কোশ্চেন দিল যে ফাইন্ড আউট দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দিস মিডিয়াম, ঠিক আছে, কি হলো, ফাইন্ড আউট দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দিস মিডিয়াম, এরকম যদি থাকে তখন তুমি কিভাবে করবা? আচ্ছা, আমার কি স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড শোটা অন করি, ফ্রম কারেন্ট স্লাইড। আচ্ছা, যাই হোক, এটা আসলে কেন এরকম হলো, হ্যাঁ, তাহলে তোমাকে যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে হয় তাহলে তুমি এই ফর্মুলাটা ইউজ করো, সেটা কি, sin থিটা c ইকুয়ালস টু n1 বাই n, মানে বেসিক্যালি তুমি যদি ওদের রিফ্র্যাক্টিভ ইনডেক্স গুলো বসায় দাও, আর সেটা যদি সাইন ইনভার্স করো বা sin থিটা c করো, তাহলে সেখান থেকে তুমি কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বের করতে পারবে। এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমরা কিভাবে দেখাই, আমরা সেটা থিটা c দিয়ে দেখাই। ঠিক আছে, আচ্ছা, তো এটা তুমি ক্লিয়ার, এই যে এই ফর্মুলাটা তুমি ক্লিয়ার? Yes, sir. ওকে, ঠিক আছে, তারপরে আসো যে পরেরটাতে, এখানে হচ্ছে তোমার কিছু এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই এক্সাম্পলটা দেখো, এখানে আছে তিনটা এক্সাম্পল দেওয়া আছে, যে তিনটা জায়গায় তিন রকম। ঠিক আছে, তাহলে প্রথমটা কি, যে থিটা 2 ইজ লেস দেন থিটা সি। তাহলে এখানে দেখো এই যে থিটা 2 টা হচ্ছে কি, থিটা সি এর থেকে ছোট। ঠিক আছে, এই যে তুমি তাহলে এই যে ডেন্স থেকে রেয়ারার না। আচ্ছা, এখানে একটা জিনিস তো তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারতে যে ভাইয়া বা স্যার এখানে কেন ইনসিডেন্ট অ্যাঙ্গেল কে কেন থিটা 2 বলতেছে? আসলে আমরা যখন ডেন্স টু রেয়ারার যাই তখন আমরা ডেন্স টু রেয়ারার থিটা 2 টাকে তখন আমরা ইনসিডেন্ট ধরি, কারণ আমরা উল্টা দিকে যাচ্ছি। ঠিক আছে, ইউজুয়ালি আমরা হচ্ছে যে স্ট্রেট লাইন হচ্ছে বা স্ট্রেট দিকে হচ্ছে, আমরা এটা ইউজুয়ালি বুঝি, তখন আমরা এটাকে থিটা 1 বলি, এটাকে থিটা 2 বলি। কিন্তু আমরা যখন উল্টা দিকে যাব ডেন্স টু রেয়ারার, তখন আমরা থিটা 2 হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে বলবো। এটা ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে দেখো এখানে, তাহলে থিটা 2 ইকুয়ালস টু ইজ লেস দেন থিটা সি, তাহলে এই যে থিটা 2 আর থিটা সি কোনটা?
সরি, এটা হচ্ছে তোমার থিটা 2, আর এটা হচ্ছে তোমার থিটা সি, এই যে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে যে এটা কি হচ্ছে, এটা লেস দেন হচ্ছে। আচ্ছা, একটু ব্রেক দাও, আজানটা শেষ হোক তারপর আমি। আচ্ছা, তাহলে এখানে দেখো যে আমার কথা কি ছিল, যে তুমি ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা যদি তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে কম হয় তাহলে কি হবে? সেটা অবভিয়াসলি সেটা রিফ্র্যাকশন হবে, তাই না? ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেটা যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হয় তাহলে সেটা কি হবে? সেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সমান হলে কি হবে? সেটা জাস্ট একদম প্লেন বরাবর চলে যাবে। ইনসিডেন্ট অ্যাঙ্গেল যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বেশি হয় তাহলে কি হবে? সেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। এই তিনটা কেস বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, সো এটাই এখানে ছিল। ওকে, তারপরের স্লাইডে আসো। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা কোয়েশ্চেন, হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস এক্সপেরিমেন্ট আন্ডার ওয়াটার। ঠিক আছে, তাহলে তুমি পানির নিচে এক্সপেরিমেন্টটা করতে চাচ্ছ, তাহলে কি যে N2 ফর গ্লাস, মানে আমাদের N2 আর N1 এর ভ্যালু বলে দিচ্ছে, তাহলে আমরা কি জানি যে সাইন থিটা সি ইকুয়ালস টু N1/N2, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো যে ইন ওয়াটার N1/N2 কত? 0.88, দেয়ারফর দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ দ্য গ্লাস উইল বি 61.6 ডিগ্রি। কিভাবে বের করছি এটা বুঝছো? যে ইয়েস স্যার। sin 61.6 degree equals to 0.88 সেভাবে বের করছি, বা sin ইনভার্স দিয়ে। তাহলে as the angle of incidence is 45 degree, এই যে the 45 degree which is less than the critical angle 61.6 degree, total internal reflection will not occur। ঠিক আছে, তাহলে তুমি একটা জিনিস তাহলে কি বুঝতেছো, যে এখানে যদি তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইতে হয় তাহলে তোমার এখানে কত হওয়া লাগবে? 61.6 ডিগ্রি হইতে হবে। ঠিক আছে, বাট এখানে কত? এখানে আচ্ছা, এই কোশ্চেনের মধ্যে হচ্ছে তোমার বলছিল যে 45 ডিগ্রিতে ইনসিডেন্স করছে, তাহলে কি তোমার টোটাল কি বলবো, রিফ্লেকশন হবে নাকি হবে না? তাহলে 45 যেহেতু 61.6 এর থেকে কম, হ্যাঁ, সো এখানে তো তাহলে কি হবে? অবভিয়াসলি এখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। মানে এখানে কোনো রকম টোটাল রিফ্লেকশন হবে না, এখানে জাস্ট কি হবে? রিফ্র্যাকশন হবে। আর যদি 61.6 এর বেশি হইতো তাহলে তোমার কি হইতো? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হইতো। আমার কথা বুঝছো? ইয়েস আচ্ছা, তুমি কি আমার স্ক্রিন দেখতে পারতেছো? ইয়েস স্যার। এই যে কোয়েশ্চেন লেখা, এটা দেখতে পারতেছো? না, এখানে কোনো question নেই। কেন এটা কেন আসতেছে না? আমি তো, তাই তো। আচ্ছা, দাঁড়াও দেখি। হ্যাঁ, এখন দেখতে পারতেছো, রাইট? ইয়েস স্যার। সো এটাই হচ্ছে তোমার কথা ছিল, যে কোয়েশ্চেনটা তাহলে আরেকবার একটু দেখো, যে তোমার কি N1 N2 দিয়ে দিচ্ছে, সেখান থেকে তুমি বের করছো কি যে তোমার এটা হচ্ছে ওর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এখন এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের বেশি যদি হয় তাহলে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। আর এটার যদি কম হয় তাহলে কি হবে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না, কি হবে? রিফ্র্যাকশন হবে। এটাই হচ্ছে ছিল। গড়ে। ইয়েস স্যার। ঠিক আছে, তারপরের কোয়েশ্চেন দেখো, তাহলে হচ্ছে কি, লাইট ইনসিডেন্স এট অ্যান অ্যাঙ্গেল অফ 75 ডিগ্রি ফ্রম আ মিডিয়াম অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.45, with what angle will the ray of light emerge if there is air on the other side? তাহলে দেখো এখানে কিন্তু বলে দিছে যে N2, হ্যাঁ, বা যেটা তোমার N2 কিন্তু বলে দিছে ইয়ার। তাহলে ইয়ারের আমরা কি বলে দিব, যে আমরা যেহেতু জানি না, তো এটা N2 কে আমরা কি ধরবো? 1। ওকে, আর N1 তো তোমার বলে দিছে দ্যাট ইজ 1.45, এই যে 1.45। তারপর বলতেছে কি যে আমরা তাহলে কি করলাম, যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.45, তার মানে কি এটা অবভিয়াসলি ইয়ারের থেকে বেশি, ইয়ারের তো 1, তার মানে এটা ডেন্সার টু রেয়ার মিডিয়াম, রাইট? আচ্ছা, তাহলে ডেন্সার টু রেয়ার মিডিয়াম হলে কি হবে? রিফ্র্যাকশনটা ইট উইল গেট ক্লোজ টু দা নর্মাল। তো এই যে এখানে যে সে নর্মালের কাছে চলে গেল। এখন তো আমরা সবই জানি, সেখান থেকে আমরা কি থিটা 2 বের করে ফেলতে পারবো, দ্যাট ইজ দা কি রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। বুঝছো? এই যে সাইন থিটা 2 কিভাবে বের করলো? ইয়েস Okay, ঠিক আছে, তারপরে আসো, এরপরের স্লাইডে হচ্ছে রেইনবো। ওকে, সো রেইনবোর ব্যাপারটা দেখো, যে রেইনবো ইজ ফর্মড বাই দ্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ ওয়াটার when the sun shines after the rain. Total internal reflection of sunlight occurs in the droplets of water. As a result, different colors of light bends in different angles. This is the reason why rainbow always forms in the sky opposite to the sun. তাহলে প্রথম কথা দেখো, তোমাকে আমি একদম প্রথমে বলছিলাম যে তুমি একটা কালার কেন দেখো, রাইট? যে তুমি একটা রেড কালার কেন দেখতেছো, কারণ সে রেড বাদে বাকি সবকিছু কি করতেছে? অ্যাবজর্ব করে ফেলতেছে, রাইট? তাহলে এই যে অ্যাবজর্ব করে ফেলতেছে, তাহলে এখানে কি লাইটটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে।
কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে কি কোনো কিছু অ্যাবজর্ব হবে? অ্যাবজর্ব হবে না, পুরো জিনিসটাই কিন্তু কি রিফ্লেক্টেড হয়ে যাবে। এই কথাটা বুঝছো আমি যেটা বলছি? Yes. আচ্ছা, তাহলে পুরো জিনিসটা যদি রিফ্লেক্টেড হয়ে যায় তাহলে অবভিয়াসলি সেখানে সবগুলা কালার থাকবে। তো সেখানে এরকম করে কি হয়ে যায়, সবগুলা কালার এইভাবে তোমার মানে ডিফারেন্সিয়েটেড হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে minute, এই যে, আচ্ছা তাহলে কি হলো যে একটা হোয়াইট সানলাইট এখানে আসলো, এটা ধরো রেইন ড্রপ। তো রেইন ড্রপে তো এমন ভাবে পড়বে যে সেখানে দেখো এই যে তোমার কোনো জায়গায় কিন্তু কি হচ্ছে না, একটা জায়গায়ও রিফ্র্যাকশন হচ্ছে না। রিফ্র্যাকশন হলে কি হতো, সেই রিফ্র্যাকশন হয়ে এদিকে চলে যেত, তাই না? কিন্তু কোনো জায়গায় রিফ্র্যাকশন হচ্ছে না, উল্টা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে এবং সেখান থেকে আবার রিফ্র্যাকশন হয়ে তোমার চোখে যাচ্ছে। ঠিক আছে, এই যে তোমার এখানে পড়তেছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে আবার রিফ্র্যাকশন হয়ে তোমার চোখে যাচ্ছে। বুঝছো যে কিভাবে তোমার অ্যাকচুয়ালি রেইনবো কালার গুলো স্প্লিট আপ হয়ে রেইনবো ফর্মেশন হচ্ছে? Yes. ওকে, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে মিরাজ। তাহলে মিরাজ কি? মিরাজ ইজ আ কমন ফেনোমেনন ইন দ্য ডেজার্ট দ্যাট অলসো অকার্স অ্যাজ আ রেজাল্ট অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে এটাও কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের কারণে হয়। তাহলে এটা কিভাবে হয় সেটা আমরা দেখতেছি। তাহলে দেখো, দ্য ডেন্সিটি অফ এয়ার ইন দ্য আপার লেভেল ইজ হাই, সো দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ হাই. Air in the lower level is heated, so the refractive index is low. During the refraction of light from the tree in each layer, the angle of refraction increases at the lowest level. Total internal reflection may happen. When entering a medium of lower refractive index from a medium of higher refractive index, there is a possibility of crossing the critical angle because the angle of incidence is higher if it is seen from far. So a mirage can be only be seen from far away. তাহলে সেই মিরাজটা আমরা দেখি। তাহলে এখানে দেখো, এখানে একটা মিরাজ দেখতে পাচ্ছি। তাহলে সবার প্রথমে যেটা তোমাকে বুঝতে হবে যে তোমার যখন ডেজার্ট এরিয়াতে থাকে, ঠিক আছে, যেখানে অনেক হিট পড়ে, অনেক যখন গরম পড়ে, তখন কিন্তু এই নিচের জায়গাগুলা, ঠিক আছে, এই নিচের জায়গাগুলা কিন্তু অনেক হিটেড আপ থাকে, তাই না? বালুগুলো অনেক গরম হয়ে যায় না? তাহলে বালুগুলো যখন অনেক গরম হয়ে যায় তখন কি হয়, তখন বালুর উপরে, ঠিক বালুর উপরে যেই তোমার ইয়ারটা থাকে সেটা কি হয়ে যায়, একদম লাইট হয়ে যায়, কারণ এখানে সব ওয়াটার ভেপর উড়ে চলে যায়। তো ইমিডিয়েট স্যান্ডের উপর, হিটেড স্যান্ডের উপর যে ইয়ারটা থাকে সেটা কি হয়, অনেক রেয়ার মিডিয়াম হয় বা অনেক লাইট মিডিয়াম হয়। তো তুমি এখান থেকে তুমি যত উপরে যাবা আস্তে আস্তে কি হবে, সেটা ডেন্সিটি বাড়তে থাকবে, কারণ ইট ইজ কি, এটা আস্তে আস্তে ফার অ্যাওয়ে ফ্রম দ্য স্যান্ড, ফ্রম দ্য হিটেড স্যান্ড, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, N3 এর ডেন্সিটি হচ্ছে সবচেয়ে কম, N2 এর ডেন্সিটি আরেকটু বেশি, N1 এর ডেন্সিটি আরেকটু বেশি। এভাবে তুমি যত উপরে যাবে তত বেশি ডেন্সিটি। ওকে, এখন সাপোজ আমি এরকম একটা গাছ আঁকলাম, যেমন ধরো এটি একটা গাছ, ঠিক আছে, এই যে এটা ধরো এটা একটা কি, একটা নারকেল গাছ বা সামনে খেজুর গাছ। তাহলে এই যে খেজুর গাছের যে মাথা, এখান থেকে তাহলে যে লাইটটা যাবে, সেই লাইটটা দেখো এখান থেকে সে কি ডেন্সার টু রেয়ারার যাচ্ছে না? তো ডেন্সার টু রেয়ারার গেলে কি হবে, অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, কারণ উপরে ডেন্সার রেয়ারার। তারপর সে যখন আবার নেক্সট লেয়ারে যাবে তখন কি হবে, আবার অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তো এরকম করতে করতে একটা সময় কি হবে, সে একটা সময় ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পৌঁছায় যাবে, ডেন্সার টু রেয়ারার হয়ে। তো একটা সময় যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পৌঁছে যাবে, ফাইনালি সে যখন সেটাকে ক্রস করে ফেলবে, তখন সেটা আর কি হবে, টেন্সার টু রেয়ারার না, যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে তোমার তার চোখে আসবে। তখন সে সেটা কোথায় দেখবে, সে সেটা উপরে না দেখে সে সেটা এইখানে দেখবে, মাটির মধ্যে দেখবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য রিজন। তো তখন সে কি দেখবে, সে দূর থেকে, সে যখন তাকাবে সে তখন দূর থেকে দেখবে যে দূরে একটা গাছ মাটির কাছে। হ্যাঁ, বা অনেক অনেক সময় কি দেখা যায়, আকাশে যেই ওয়াটার ড্রপলেট থাকে, সেই ওয়াটার ড্রপলেটের ভেপরটাও তুমি দেখতে পারো। তখন অনেকে মনে করে এখানে হয়তো পানি পাওয়া যাবে, যেটা আমরা কার্টুনে দেখি, তাই না? যে কার্টুনে দেখা যায় যে হঠাৎ করে ডেজার্টের মাঝখানে there is some water. So that is a mirage. And এটা কিভাবে হচ্ছে, that is not actual water, that is the water from the atmosphere. Okay, so this is the image that is observed by the observer. And so এই জন্য সেইটা এখানে দেখে। তো তোমার কি এরকম, তোমার কখনো মিরাজের এক্সপিরিয়েন্স হয়েছে কখনো, জারিফ? না স্যার। আচ্ছা, তাহলে তুমি মিরাজ তুমি দেখবা কোথায় দেখবা, যেমন তুমি যদি কখনো লং ড্রাইভে যাও, হ্যাঁ, দূরে কোথাও যাও, হ্যাঁ, আর তখন যদি তোমার অনেক গরম পড়ে, তখন দেখবা দূরে রাস্তাগুলো মনে হবে কি ভিজা, একটু ভিজা ভিজা। ওইটাও কিন্তু একটা মিরাজ। ঠিক আছে, ওইটা কি, তোমার উপরে যে বললাম তোমার ওয়াটার ভেপরের যে লাইট রে গুলা, সেই রে গুলা রাস্তার উপর পড়ে আসতেছে, তো তখন মনে হয় রাস্তা হয়তো ভিজা। বাট পরে তুমি যখন যাবা, যে দেখবা কি রাস্তা একদম কি নর্মাল। তো তুমি যখন নেক্সট টাইম তুমি যখন দূরে কোথাও ট্রাভেল করবা বাসে বা গাড়িতে, হ্যাঁ, যদি অনেক গরম পড়ে তাহলে ডোন্ট ফরগেট টু চেক দিস আউট। ঠিক আছে, যে আসলে কিরকম। হ্যাঁ, তখন দেখবে যে এরকম ভিজা। তারপর আরেকটা জিনিস হয় যে এই যে এইটা হইলো, তারপর হচ্ছে যে এর গাছের ক্ষেত্রে এরকম হয়
তারপর হচ্ছে তুমি যদি দেখো যে কোথাও অনেক আগুন জ্বলতেছে, কখনো দেখছো এরকম অনেক আগুনের দিকে তাকাইলে মনে হবে যে আগুনের উপর একটু পানি পানি বা একটু ঢেউ ঢেউ এরকম মনে হয়, একটু ওয়েভি ওয়েভি, ঠিক আছে? তো ওইটা কেন হয়? ইন দ্য সেম ওয়ে, ঠিক আছে? আগুনের চারপাশে কি বাতাসটা অনেক লাইট হয়, তো আশেপাশের ওয়াটার ভেপরটা সেই জায়গাটা তোমাকে এটা দেখা। যাই হোক, সো নেক্সট টাইম ডোন্ট ফরগেট টু কি টু চেক দিস আউট, ওকে? আচ্ছা, সো নেক্সট স্লাইড। সো এটাই ছিল আমাদের আই থিঙ্ক। সো দিস ইজ দি এন্ড এন্ড দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর এই তো, তো এগুলো থাকলো। আর আজকে তোমাকে আমি যেসব টপিকস গুলো পড়িয়েছি এগুলো কি করবা, এগুলো বাসায় পড়বা, ঠিক আছে? তোমার বই থেকে পড়বা, তোমার বইয়ের টপিকস গুলো অ্যাকচুয়ালি পড়ানো হয়েছে। হ্যাঁ, তো এটা তুমি বই থেকে পড়বা। এন্ড এনি টাইপ অফ কোয়েশ্চেন ফ্রম হিয়ার জাস্ট লেট মি নো, ওকে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আজকে তাহলে এইটুকুই থাকলো। তাহলে নেক্সট দিন দ্যাট ইজ কালকে তাহলে ইয়ে হবে, তাহলে কালকে ম্যাথ হোমওয়ার্ক যেটা থাকলো ওইটা, এন্ড হচ্ছে ফিজিক্সে স্যার ম্যাথ জাস্ট রিড। হোমওয়ার্কে অ্যাক্টিভিটিটা। হ্যাঁ, অ্যাক্টিভিটিটা, ঠিক আছে? ওই যে যেটা করছো ওইটা বাদে বাকি, ওকে? আসসালামু ঠিক আলাইকুম। আছে।